আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস ম্যাথে ম্যাট্রিক্সের সপ্তম ক্লাস করব। ক্লাসের আগে আমরা একটু আলোচনা করে নিই অটো পাস নিয়ে। যারা আচ্ছা, প্রথম কথা হলো অটো, এটা অটো পাস না, কিন্তু অটো প্রমোশন। আপনারা শব্দটা ভুল বলতেছেন সবাই। অটো পাস, অটো পাস, অটো প্রমোশন বলছে, অটো পাস বলেন। অটো পাস আর প্রমোশনের তফাৎটা বলি। অটো পাস মানে আপনাকে পরীক্ষায় একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে আর পরীক্ষা দিতে হবে না, আপনি পাস করে ফেলছেন। আর অটো প্রমোশন হলো আপনাকে আমি ক্লাস 5 থেকে 6-এ উঠাই দিলাম, কিন্তু 5-এর পরীক্ষাগুলো আবার দিতে হবে। এটা হলো অটো প্রমোশন। যে আবার 5-এর পরীক্ষাগুলোতে আপনি ফেল করেন, আপনাকে 6-এ রাখবো না, আবার 5-এ পাঠিয়ে দেব। এটা বিশাল এক বিপজ্জনক কথা। যেমন আমি একটা উদাহরণ দেখি, যারা ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিছে হয়তো অক্টোবর মাসে, অক্টোবর 2019 এই সময় ফার্স্ট ইয়ারে ছিল, তারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠছে। অগাস্ট হবে, অক্টোবর না হয় সেপ্টেম্বর হতে পারে, সেপ্টেম্বরে ধরি বা অগাস্ট ধরি, যেটাই ধরি। এই সময় তারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলো। এখন তারা সেকেন্ড ইয়ারে আছে 2021, 2 বছর তাদের চলে গেছে, সেকেন্ড ইয়ারে বসে আছে, এখনও কিন্তু সেকেন্ড ইয়ারে বসে আছে। এখন তাদের বলা হয়েছে তোমাদের থার্ড ইয়ারে উঠাই দিলাম, 2022-এ যায়া সেকেন্ড ইয়ারের যে 7টা সাবজেক্ট আছে পরীক্ষা দিবা, থার্ড ইয়ারের 8টা সাবজেক্ট আছে এটা পরীক্ষা দিবা, মোটমাট 15টা সাবজেক্ট পরীক্ষা দিবা। পরীক্ষা হয়তো বা সেকেন্ড ইয়ারটা জুনের দিকে হবে বা জুলাইয়ের দিকে হবে অথবা অগস্টের দিকে হবে। থার্ড ইয়ারটা সবসময় তো 1 মাসের পরেই হয়। সেকেন্ড ইয়ারের পরীক্ষার 1 মাস পরে থার্ড ইয়ার পরীক্ষা হয়, 1 মাস বা লাগালাগি হয়। সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ, থার্ড ইয়ার পরীক্ষা শুরু। তা আপনি চিন্তা করে দেখেন, এখন 7টা সাবজেক্ট নিয়েই আপনি হিমশিম খাচ্ছেন যে পাস করবো না ফেল করবো, বিজনেস ম্যাথে পাস করবো না ফেল করবো। এর মাঝে অ্যাকাউন্টিংয়ে 4টা ম্যাথ, ম্যানেজমেন্টের 2টা ম্যাথ, মার্কেটিংয়ের 3টা ম্যাথ। এরপর থার্ড ইয়ারের অ্যাকাউন্টিংয়ের 4টা ম্যাথ যোগ হবে, ম্যানেজমেন্টের 3টা ম্যাথ যোগ হবে, মার্কেটিংয়ের 3টা ম্যাথ যোগ হবে। ফিনান্সের একই অবস্থা। তো এখন 2টা-3টা ম্যাথ নিয়েই পারতেছি না। থার্ড ইয়ার ফাইনাল সেকেন্ড ইয়ার একসঙ্গে যখন পরীক্ষা দিব 15টা বিষয়ে, তখন কিভাবে পাস করবে পোলাপান? এটা হলো আমার প্রথম প্রশ্ন। তার মানে অটো প্রমোশন আপনাদের জন্য আশীর্বাদ না, এটা একটা অভিশাপ। এটা গেল যারা সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য কতটুকু ক্ষতি হইল, যে তারা 15টা পরীক্ষা 1 বছরে দিবে, তাহলে রেজাল্ট সেরকম ভালো, মোটামুটি যারা ছাত্ররা পাস করে দেবে রেজাল্ট ভালো হবে না। কারণ 7টা পরীক্ষা দিলে যে ভালো লিখতো, 15টা পরীক্ষা দিলে সে সেরকম লিখতে পারবে না, সেই এত চাপ রাখতে পারবে না। এখন যারা থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ারে আছে, 70%-এর উপরে ওদের ফেল আছে সেকেন্ড ইয়ারে কয়েকটা সাবজেক্ট। আর ফোর্থ ইয়ারের অনেক ছাত্র আছে যাদের 40% ছাত্র আছে যাদের সেকেন্ড ইয়ারে ফেল আছে। এরা ভাবছিল এই বছর 2023-21 সালে পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে পাশ করে ফেলবে, 21 সালের ফোর্থ ইয়ারের পরীক্ষা দিবে, পাশ করে ফেলবে, সার্টিফিকেট নিয়ে 21 সালে বিদায় নিয়ে নিবে, 22 সালে চাকরি করবে। কিন্তু হইল কি, 21 সালে তার সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিতে পারলো না। ফোর্থ ইয়ারের পরীক্ষা তো মাস্ট হবেই 21 সালের। ফোর্থ ইয়ারে সে পাশ করে ফেলে সব সাবজেক্টে, কিন্তু সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথে এফ আছে, তার সার্টিফিকেট আসবে না। সেকেন্ড ইয়ারে যে কোনো একটা সাবজেক্টে বা ফার্স্ট ইয়ারে যে কোনো একটা সাবজেক্টে এফ আছে, ফোর্থ ইয়ারের রেজাল্ট হয়ে যাবে, কিন্তু ফেল থাকলে তার রেজাল্ট আসবে না, সে সার্টিফিকেট হাতে পাবে না, সে চাকরিও পাবে না। অর্থাৎ তাকে 22 সালের ওই যে পরীক্ষা, সেকেন্ড ইয়ারের পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে। সেকেন্ড ইয়ারের পরীক্ষা 22 সালে দিবে, রেজাল্ট 23 সালে হবে, সার্টিফিকেট তখন পাবে তারা। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যারা আছে, ঘুরে ফিরা সবার জন্যই অটো প্রমোশন ক্ষতি, লাভ নাই কোনো।
এক নম্বর কথা। 2 নম্বর কথা, অনার্সে সার্টিফিকেট নিতে হলে আপনাকে 40টা বা 41টা যে সাবজেক্ট আছে সবগুলোতে পাস করে, সরি 31টা, আপনাদের তো 31টা যে সাবজেক্ট আছে টোটাল ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার সবগুলোতে এফ কমপক্ষে ডি গ্রেড হয়ে পায় পাস করে যেতে হবে। এফ থাকলে সার্টিফিকেট পাবেন না সোজা আলাপ। তাই আপনারাই হিসাব করে দেখেন আপনাদের কত বড় ক্ষতি হয়ে গেছে। এক নম্বর কথা। এখন এটার থেকে উত্তরণের উপায় কি, এটা হলো ছাত্রদের প্রশ্ন যে কিভাবে বাঁচবো। বাঁচার একটা উপায়, সেকেন্ড ইয়ারে যদি কোনো বই বাকি থেকে থাকে সেগুলো আস্তে আস্তে শেষ করেন এই কয়েক মাসের ভিতরে। পরে থার্ড ইয়ার এগুলো পড়া শুরু করে দেন, সব বই শেষ করে বসে থাকেন, পরীক্ষার সময় পরীক্ষা দেবেন। এটা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ যারা অ্যাকাউন্টিংয়ে আছে তাদের বই হবে 8টা ম্যাথ বই। 8টা বই যদি 2টা করে পড়ে, 2টা বই করে 2টা যদি বই পড়ে 3 মাস সময় যদি নেয় 2টা বইয়ে, অর্থাৎ 3 মাস যাবে 2 বইয়ে, 8 বই হইতে হলে 1 বছর তো এমনি চলে যায়। 8 বই পড়া শেষ করতে হলে 1 বছর এমনি চলে যায়। আস্তে আস্তে আমি বলবো, পরামর্শ দিব, পড়তে থাকেন আর নোট করে রাখেন। পরীক্ষার আগে আবার একটা রিভিশন দিবেন, রিভিশন দিলে সব মনে পড়ে যাবে। যেমন বিজনেস ম্যাথ পড়তে থাকেন, পরে আপনার 3 মাসে কোর্স শেষ করেন, শেষ করে পরীক্ষার আগে 1 মাস আবার রিভিশন দিবেন, ইনশাল্লাহ মনে থাকবে। এখন কারো যদি কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল। জি বল। আমি শুনলাম যে যারা ইমপ্রুভ দিবে বা যাদের এফ আছে তাদের ক্ষেত্রে যদি এই শর্তটা প্রযোজ্য না, তাদের জন্য কি আলাদা পরীক্ষা নেবে সরকার? স্যার সবার নিচে লাইনে তো এটা লেখা দেখলাম। তাহলে তো ভালো হলো। যদি নিচে যে বলে যে যারা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যারা আছে তাদের পরীক্ষা হবে, তো নিলে তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বেঁচে যাবে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যদি পরীক্ষা সরকার এনইউ নিতে পারে, তাহলে সেকেন্ড ইয়ারের পরীক্ষা নেওয়া তো আর খুব কঠিন বিষয় না। যাই হোক, আপনারা ভবিষ্যৎ যদি পরীক্ষা হয় তাও পড়তে থাকেন, না হলেও পড়তে থাকেন, কারণ সিলেবাস শেষ করে রাখলে তার দোষ নাই। পড়ালেখা বাদ দেন না, এটা হলো সবচেয়ে বড় কথা। আরও কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে 1 2 করে দিছিলাম, 3 করে দিব না, সাজিয়ে দিব। 3-এ বলতেছে 3x + y + z = 12, 2x - 2y + z, x নাই এখানে, z = 4। এটা দিয়ে দিছে, দিয়ে বলছে সমীকরণ সমাধান করো। প্রথম ধাপটাই তো আমার কী করতে হয়, ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী ম্যাট্রিক্সটা সাজাতে হয়। এই সাজানোটা আমি সাজিয়ে দিব, বাকি কাজটা বাসায় আপনারা করবেন, কারণ রুলটা শেখানো আমার কাজ। প্রতিটা অঙ্ক যদি আমি করাই দিই তাহলে সিলেবাস সেটা হইতে 6 মাস লেগে যাবে। সাজানোটা আমি সাজিয়ে দিব, পরের স্টেপ আপনি করবেন। আচ্ছা, এখানে এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 3 আসবে, প্রথমে 2 আসবে, আর এখানে কোনো সংখ্যা নাই যেহেতু 1 আসবে, কারণ এক্স কমন নিচ্ছি, মনে মনে এখানে 1 আসে, সংখ্যা না থাকলে 1 আসে। যখন ওয়াই নিতে যাচ্ছি তাহলে এখানে কেউ নাই, 1 আসবে। এখানে -2 আসবে, ওয়াইকে নিয়ে নিলে থাকে কি -2, এখানে তো ওয়াই দেওয়াই নাই, তার মানে 0 আসবে। রুলটা এটাই, যদি কখনো না থাকে তাহলে কি দিতে হবে, 0 দিতে হবে। এরপর জেড হলো এখানে 2z, শুধু জেড আছে প্রথমে, তার মানে 1, পরে হলো 2, পরে হলো 1। হয়ে গেল ম্যাট্রিক্স সাজানো প্রথমটা। পরের ম্যাট্রিক্স তো আমরা পারি, x y z 12 4 4। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, এরপরের অংশটা কি আপনারা করতে পারবেন কিনা, বা এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা, যে এই সাজানোটার মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা। হ্যাঁ, পরের টুকরা করতে না পারলেও করতে হবে, কারণ কি আমি তো সব অঙ্ক করে দিলে তো আপনার লাভ হবে। আচ্ছা, আর সব অঙ্ক করে দিলে কিন্তু লাভ নাই, আপনার নিজের চেষ্টায় অঙ্ক শিখতে হবে। হ্যাঁ, এখন এই অংশটা আমরা এখানে কোশ্চেন, হ্যাঁ ওই নিয়মটাই করবেন, কিন্তু এই সাজানোটা বুঝতে পারছেন কিনা।
0 দিতে হয়, যদি না থাকে মাইনাস। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে বাকিটা আপনাদের বাড়ির কাজ। এখন আমার শিটের মাঝে অনেক অঙ্ক আছে যেগুলো বইয়ে নাই কিন্তু ইউনিভার্সিটি কোয়েশনে চলে আসছে। এই একটা অঙ্ক মার্কেটিং ডিপার্টমেন্টে চলে আসছে, কিন্তু এটা বইতে বিগত কয়েক বছর আগে ছিল না, এখন হয়তো দিতে পারে। কারণ আমি হলো বইয়ের যতগুলো রুল আছে আপনাদের পাঠ্য বইয়ের, বাংলা বই না, বাংলা বই তো পাঠ্য বই না, আপনাদের সবগুলো বইয়ের একটা পাঠ্য বই আছে, ইংলিশ রাইটারদের বই, সেখান থেকে সব রুলগুলো খুঁজে খুঁজে বের করে সেই রুলের প্রতিটা রুলের জন্য একটা করে অঙ্ক দিয়ে দিছি, যার ফলে দেখা গেছে সব রুল আপনাদের শিখা হয়ে যাবে, আপনারা অঙ্ক পারবেন, যে কোনো অঙ্ক আসলেই পারবেন। সেটা শুধু বিজনেস ম্যাথ না, সব সাবজেক্ট আপনাদের ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত। যেমন এখানে একটা রুল দিছি অঙ্কটা, এখানে দেখেন এক্স আছে, জেড নাই, জেড না থাকুক, জেডকে বানায় রাখবো, জেড না থাকলে জেডটা কি 0 হবে। আচ্ছা, এখানে আমি সাজিয়ে দিই, এক্স এর 8, ওয়াইয়েরটা কেউ নাই, -1, এখানে কেউ না থাকলে মাইনাসটা তো লিখতে হবে 1 to 1, জেড নাই যেহেতু জেড 0, এক্স এখানে নাই, দেখেন এক্সকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে 0, ওয়াই আছে 1, এখানে জেড 5, এক্স এর 2, ওয়াই নাই, তার মানে 0, জেড বা 3 হয়ে গেল অঙ্ক। এক্স ওয়াই জেড 15 1 4 সাজানো হয়ে গেল। বাকি অংশটা আপনাদের করতে হবে। এখানে শিখার একটা বিষয়, এটা তো বুঝতে পারছেন, কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে মুছে ফেলতেছি, উঠে ফেলেন বা স্ক্রিনশট রেখে দেন। আচ্ছা, যখন এখানে দেখেন 8x দেওয়া আছে -y, কিন্তু পরেরটা আমাদের z আছে, কিন্তু এখানে কিন্তু z নাই, z না থাকলে আমি বলছি কি, যদি কোনটা তিনটা সংখ্যা কিন্তু আছে x y z, এই যে x y z কমন নিচ্ছি আমি, তিনটারই মান বের করতে হবে। এখন সমীকরণে যদি ওই জিনিসটা না থাকে তাহলে 0 দিতে হবে। যেমন x এর সঙ্গে কি আছে 8, লিখলাম 8, x এর সবগুলা কিন্তু এখানে লিখছি, সব x দেখছি, এখানে x 8 আছে লিখলাম, এখানে কোনো x নাই, x না থাকলে 0, এখানে x এর সাথে কত আছে 2 আছে, 2 লিখলাম, y এর সবগুলো এখানে লিখছি। প্রথমে y কত আছে, এখানে -y, মানে এখান থেকে -1 নিতে হবে, y কিনে নিলাম, তাহলে মাইনাস তো থাকবেই, 1 নিতে হবে। এখানে y এর সাথে কেউ নাই, তাহলে 1 নিতে হবে। এখানে y এই নাই তৃতীয় লাইনে, তার মানে 0 নিতে হবে, না থাকলে 0। প্রথম লাইনে চলে যাচ্ছে আবার, এখানে দেখি z এর মান নাই 0, এখানে z এর সাথে কি আছে 5 নিলাম, এখানে z এর সাথে 3 আছে 3 নিয়ে নিলাম। এইভাবে আমাদের সাজাতে হবে। আশা রাখি বুঝতে পারছেন। ভিডিও সেভ থাকবে, আরেকবার দেখতে পারবেন। তো এটা আপনাদের বাড়ির কাছে রয়ে গেল। এটা ছিল 4, এটা মার্কেটিং ডিপার্টমেন্টে আসছিল এই রুলটা, সংখ্যাগুলো চেঞ্জ করে আর কি, মার্কেটিং 2018। এখন আমি আরেকটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন এখানে আছে 8x সমান সমান 15 প্লাস y, ওয়াইটা ওই পাশে আছে, বা এখানে আছে z সমান সমান 8x প্লাস y সমান সমান 15 z। এমনি থাকলে তো আমি অঙ্ক করতে পারবো না, আমার x y z কে একসাথে আনতে হবে। তাহলে এবার সাজায় নিব, x প্লাস y মাইনাস z সমান সমান 15। আরেকটা দেওয়া আছে, ধরে নিই আমরা, এখানে দেওয়া, এটাতে 1 নাম্বার দেওয়া আছে, 2 নাম্বারটা দেওয়া আছে এরকম, 2 নাম্বার এন লিখছে কি y প্লাস 5z মাইনাস x সমান সমান 10। এখন আমি এইগুলো উল্টা পাল্টা দেওয়া না, আমাকে সাজায় রাখতে হবে। এক্সটাকে আগে লিখতে হবে -x, পরে লিখতে হবে 2 নাম্বারে y আছে, y
3 নাম্বার আছে জেড। তার মানে আমাকে এক্সটা আগে লিখতে হবে, পরে ওয়াইটা লিখতে হবে, জেডটা করতে এরকম সাজায় নিতে হবে। দেন এটা দেওয়া আছে এইভাবে 5x প্লাস 2y প্লাস 10 সমান সমান 0। আমার সাজায় নিতে হবে, এক্সটা এক্স এর জায়গায় লিখবো, ওয়াইটাকে ওয়াই এর জায়গায় লিখবো, জেড নাই যেমন খালি 10টা এই পাশে থাকলে এই পাশে রাখা যাবে না, ওটা ওই পাশে বাড়াইতে হবে। এভাবে আমাকে এক্স ওয়াই জেড সাজাতে হবে। 1 নম্বর কথা, যে যেদিকে থাকুক না কেন টাই নাই না, এরকম একটা সমীকরণ বানাতে হবে। এবং এক্সকে সবার আগে লিখতে হবে যদি এক্স থাকে, পরে ওয়াইকে লিখতে হবে, পরে জেডকে লিখতে হবে। এটা হলো আমি আপনাদের সব সমীকরণের রুল শিখিয়ে ফেললাম আজকে। হ্যাঁ -10 হবে, ওই পাশে কিন্তু -10 হবে। তাহলে সমীকরণের যে কোনো অঙ্ক আসুক আপনি রুল সেটাই ফলো করবেন যেটা আমি শিখিয়ে দিয়েছি। সাজানোর রুলটা আমি শিখিয়ে দিলাম। এখন ভিডিও সেভ থাকবে, আরেকবার দেখবেন প্রয়োজন। শেষ হয়ে গেলে এই অঙ্ক। আমরা চলে যাচ্ছি ব্যবহারিক সমস্যা 6। এই অঙ্কটাও হুবহু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে চলে আসছিল, শুধু টাকাগুলো বদলাই দিছিল। 2টা ডাকের অঙ্ক আছে, যে 2টা অঙ্ক করলেই আপনাদের ম্যাট্রিক্সের সকল ডাকের সমস্যা সমাধান হয়ে যাবে। এবং এইখান থেকে প্রশ্ন আসবে 2টা থেকে ইনশাল্লাহ। বলেছে একটি কোম্পানি 3 ধরনের পণ্য যথাক্রমে এ বি সি উৎপাদন করে। 2টি ভিন্ন শহরে দ্রব্যগুলো বিক্রয়ের পরিমাণের ম্যাট্রিক্স দেয়া আছে একটা। যদি প্রতিটি দ্রব্যের উৎপাদন ব্যয় 100, 1000, 2000, 3000 টাকা এবং বিক্রয় মূল্য প্রতি এককের যথাক্রমে 1500, 3000, 4000 টাকা হয়, মোট মুনাফা নির্ণয় করো। আচ্ছা, আমি প্রশ্ন এখানে লিখে দিব, টেনশনের কোনো কারণ নেই। বলতেছে আমি বুঝাই দিই। মানে একটা কোম্পানি আছে, মোবাইল বেচে। এ মডেলের মোবাইল আছে তার কাছে, বি মডেলের মোবাইল আছে, সি মডেলের মোবাইল আছে। এখন এই মোবাইলগুলা আবার বেচে হলো ঢাকায় বিক্রি করে, আবার ময়মনসিংহে বিক্রি করে। ময়মনসিংহ লিখলে আমার ময়মনসিংহ থাকে দেখে, আর আপনারা চট্টগ্রাম বুঝে নেন আর কি। এই মোবাইলগুলো এইদিকে বিক্রি করে। এখন প্রশ্ন করছে মোবাইলগুলোর দামও দেওয়া আছে, পরিমাণও দেওয়া আছে, খরচও দেওয়া আছে। প্রশ্ন করছে মুনাফা কত হয়েছে। তা মুনাফা বের করতে হলে আমি জানি মুনাফা বিক্রয় থেকে কি করব, ব্যয় বাদ দিয়ে দিব, তাহলে তো মুনাফা চলে আসতেছে। বিক্রয় থেকে যদি ব্যয় বাদ দিয়ে দিই তাহলে মুনাফা চলে আসবে। তাহলে আমরা আগে জানি বিক্রয়ের ম্যাট্রিক্সটা কি, মুনাফার ম্যাট্রিক্সটা কি, এগুলো জেনে নিই। লিখে নিই এখানে বিক্রয়ের পরিমাণ দিয়ে দিছে, একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে। 1200 মাল বিক্রি করছে এক জায়গায়, 900 মাল বিক্রি করছে এক জায়গায়, 600 মাল বিক্রি করছে। 900, 600, 300। অর্থাৎ এই যে এ মোবাইল, বি মোবাইল, সি মোবাইল ঢাকায় বিক্রি করছে, ময়মনসিংহে বিক্রি করছে। অর্থাৎ এ মোবাইল 1200 ঢাকায় বিক্রি করছে, ময়মনসিংহে 900 বিক্রি করছে। বি মোবাইল এগুলো এখানে বিক্রি করছে, ঢাকায় 900, ময়মনসিংহে 600। সি মোবাইল 600 ঢাকায়, ময়মনসিংহে 300। বিভিন্ন জায়গায় বিক্রি করছে। করার পরে তাদের মুনাফা কয় টাকা হয়েছে পরিমাণটা দেওয়া আছে, এবং বিক্রয় মূল্য প্রশ্ন দেওয়া আছে যে এক একটা পণ্য বিক্রি করে 1000, 2000, 3000 টাকা। না সরি, বিক্রয় মূল্য একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 1500, 3000, 4000। আমার এইগুলোর দরকারই নেই
বাস্তবতা, এছাড়া আমি অঙ্কটা করতে হবে। এক একটা বিক্রয় মূল্য দেওয়া আছে এত, এবং একক প্রতি ব্যয়ও দেওয়া আছে। একটা মোবাইল বানাইতে খরচ পড়তেছে 1000, 2000, 3000। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে স্যার, এটার ম্যাট্রিক্সটা এরকম করছেন আর এটার লম্বা লম্বা করলেন কেন? আপনাদের মনে রাখতে হবে, একটা ম্যাট্রিক্স যদি এরকম থাকে এ বি সি ডি ই এফ, ডাকের অঙ্কের ক্ষেত্রে পরেরটা লম্বা বানাবেন এক্স ওয়াই জেড। যদি প্রথমে এটা দিয়ে দেয়, পরেরটা এরকম বানাবেন নাকি, একটাকে এরকম বানাবেন আর একটাকে এরকম বানাবেন। কারণ ডাকের অঙ্কগুলোতে গুণ করতে হয় সবসময়। গুণ যদি দুইটা সোজা সোজা রাখেন, এরকম আমি শিখেছিলাম, দুইটা যদি এরকম রাখেন এক্স ওয়াই আর এ বি, গুণ হবে না। কারণ কি, র এবং কলামের সংখ্যা সমান থাকতে হয়, নাহলে কি গুণ হয় না। এই জন্য আপনি সবসময় যখন ম্যাট্রিক্স সাজাবেন, তখন কি একটা যদি এরকম থাকে আর একটাকে লম্বা বানাবেন। যেমন আমরা এখানে সাজাইছি, প্রশ্নে দেওয়া ছিল এটা বিক্রয় পরিমাণের ম্যাট্রিক্স দেওয়া ছিল, বিক্রয় মূল্য আলাদা করে দেওয়া আছে। একটা মালের বিক্রয় মূল্য 1500, 3000, 4000, এটাকে লম্বাভাবে ম্যাট্রিক্স বানিয়ে নিয়েছি। ব্যয়ের জন্য একটা ম্যাট্রিক্স বানিয়েছি। কেন বানাইলাম? প্রশ্নে বলেছি ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে প্রশ্নে দিয়েছে মুনাফা বের করো, তাহলে একক প্রতি মুনাফা। সুতরাং একক প্রতি মুনাফা যদি বের করতে চাই, বিক্রয় মূল্য থেকে ব্যয় বাদ দিতে হবে, খরচটা বাদ দিতে হবে। বিক্রয় মূল্য আছে 1500, 3000, 4000, খরচ হয়েছে আমার 1000, 2000, 3000। মুনাফা বেরিয়ে আসতেছে, প্রথম এ পণ্য বিক্রি করলে 500 লাভ, দ্বিতীয় পণ্য বিক্রি করলে 1000 লাভ, তৃতীয় পণ্য বিক্রি করলে 1000 লাভ। একটা মালের লাভ কিন্তু আমি বের করে ফেলছি, এটা কিন্তু স্বাভাবিক হিসাব, যে 1500 করে বেচি, খরচ পরে 1000, 500 লাভ। একটা মালের খরচ আমি এখানে বের করে ফেললাম। প্রশ্ন বলছে একটা মালের মুনাফা বের করলে হবে না, মোট মুনাফা বের করে দেখাও। তো একটা মালের মুনাফা যদি আপনি বের করতে পারেন, তো 1 কোটি মালের মুনাফা বের করার কোনো ব্যাপার না। ধরেন একটা মোবাইলের দাম যদি 500 হয়, তো দুইটা মোবাইলের দাম কত হইব? 2 দিয়ে গুণ করবো। 10টা মোবাইলের 10 দিয়ে গুণ করবো। যদি এতগুলো মোবাইলের হয়, তো এটা দিয়ে গুণ করলে, এটার সাথে এটা গুণ করলেই আমার অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো? সুতরাং মোট মুনাফা সমান সমান মোট মুনাফা সমান সমান বিক্রয়ের পরিমাণ গুণ একক প্রতি মুনাফা। বিক্রয় পরিমাণ তো এখানে দেওয়া আছে 1200, 900, 600, 600, 300, 500, 1000, 1000 গুণ করে দিলেই কাজ শেষ। 1200 সাথে 500 যদি গুণ করি, তাহলে আসে মানে 6 লাখ। ভুল হইতে পারে, গুণের কাজ তো শিখিয়ে দিছি। এই যে তিনটা, 1, 2, 3, এই তিনটার সাথে গুণ হবে, এটা যায় এভাবে গুণ হবে। 1200 সাথে 500 গুণ, 900 সাথে 1000 গুণ, 9, 6, 1000 যদি গুণ করি তাহলে 9 লাখ। 600 সাথে 1000 গুণ 6 লাখ হতে পারে। এখন দ্বিতীয় এই লাইন শেষ, এই লাইনের কাজ 900 সাথে 500 গুণ 4.5 লাখ, 600 সাথে 1000 গুণ 6 লাখ, 300 সাথে 1000 গুণ 3 লাখ। যোগ করে ফেললাম, 6, 15, 15, 6, 21 মানে 21 লাখ হতে পারে। যোগ বিয়োগ ভুল হতে পারে, করে নিন। আর নিচে হলো 7, 8, 6, 13 লাখ 50,000।
তাহলে দুইটা পাইলাম, একটা হলো শহর, 2 শহর বলছে না, ঢাকাতে 21 লাখ টাকা লাভ হয়েছে আর ময়মনসিংহে 13,50,000 টাকা। তাহলে সুতরাং মোট কত হইব, দুইটা যোগ করে দিই। সুতরাং মোট মুনাফা 21 লক্ষ যোগ 13,50,000। চলে আসলো 34,50,000 টাকা। পেয়ে গেলাম 34,50,000 টাকা। স্যার প্রথমটার যুক্ত আমার আসছে 15,60,000 টাকা, আপনার 21 লক্ষ আসলো। 15,60,000 আসছে। এই এটা কি 12,00,000 আর 500 গুণ করলে তো মানে 6 লাখ টাকা আসে। দেখেন তো গুণটা একটু ভালো করে দেখেন নিজেরা নিজেরা। স্যার এখানে আপনি একটা শুনে এখন এই জন্য আপনার তো আগে থেকেই গুণ করা দরকার ছিল। যাই হোক, বুঝতে পারছেন তো নাকি? ডাকের অঙ্ক কিন্তু সব পারবেন, ডাকের অঙ্ক প্র্যাকটিস করেন যে বইয়ে থাকে যদি আরো। তাহলে আমরা আরেকটা ডাকের অঙ্কে যাচ্ছি। 6-2, 6-1 কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। 6-2 অঙ্কটা অনেকবার আসছে বিভিন্ন সালে, খুঁজে দেখতে পাবেন। একটি ট্রাস্ট ফান্ডে 50,000 টাকাকে 2 ধরনের বন্ডে বিনিয়োগ করতে হবে। বলতেছে আপনার কাছে 50,000 টাকা আছে, এখন 2 জায়গায় আপনি বিনিয়োগ করতে পারবেন। প্রথম প্রকার বন্ড থেকে 5% সুদ পাবেন, এক জায়গায় আছে এখানে 5% সুদ পাবেন। আর দ্বিতীয় প্রকার বন্ডে 6% সুদ পাবেন। আর 2 জায়গায় মোট সুদ পেয়ে গেছেন 2750 টাকা। প্রশ্ন হলো কোন প্রকার বন্ডে কত টাকা বিনিয়োগ করা হয়েছে? বোকার মতো প্রশ্ন, বোকার মতো কাজ, বোকার মতো প্রশ্ন। দেখেন, এক জায়গায় 5% লাভ আর এক জায়গায় 6% সুদ। সুদ যদি খাবেনই তো বেশি করে খান, 6% খাবেন, 5% এখানেও খাবেন আর 6% দুইটা মিলে এখানে খাবেন। যে কোনো ব্যক্তি যেখানে বেশি লাভ পায় ওখানে তো টাকা লাগাই দেয়। যাই হোক, তারা যেহেতু প্রশ্ন করছে আমাদের উত্তর দিতে হবে যে 50,000 টাকা 2 জায়গায় ভাগ করে। হ্যাঁ, আচ্ছা, ঝুঁকির জন্য 2 জায়গায় দিছে না? আচ্ছা, ভালো কথা। দেখ, আমরা সুদ থেকে বেঁচে থাকবো, যারা মুসলিম ইসলাম ধর্ম আছে, সুদের হিসাব শিখতেছি, সুদ যাতে না খাইতে হয় সেই ব্যবস্থা করবো। 50,000 টাকা বিনিয়োগ করছি আমরা 2 জায়গায়, এক জায়গায় 5% সুদ দিচ্ছে আর এক জায়গায় 6% সুদ দিচ্ছে। দুইটা সুদ যোগ করার পরে 2750 টাকা আপনি পাইছেন। প্রশ্ন করছে কোন জায়গায় কত টাকা বিনিয়োগ করছেন, এই 50,000 টাকায় কোন জায়গায় কত টাকা বিনিয়োগ করছেন, এটা প্রশ্ন করছে। তাহলে আমরা এটা ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে আমরা লিখব, মনে করি প্রথম বন্ডে বিনিয়োগের পরিমাণ সমান x টাকা। তাহলে দ্বিতীয় বন্ডে বিনিয়োগের পরিমাণ কত কি হবে? আপনার কাছে মোট 50,000 আছে, এক জায়গায় যদি 10,000 রেখে দেন, বাকি দ্বিতীয় বন্ডে কি 40,000 রাখতে হবে। অর্থাৎ 50,000 টাকার মাঝে x টাকাটা বাদ দিয়ে দিলে দ্বিতীয় বন্ডের টাকা বেরিয়ে আসবে। অর্থাৎ 50,000 টাকা আপনার কাছে আছে, আপনি x টাকা যদি প্রথম বন্ডে দেন, দ্বিতীয় বন্ডে 50,000 মাইনাস x হবে। এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। সুতরাং বিনিয়োগের ম্যাট্রিক্স, আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ধরেন আপনার কাছে কত আছে? 50। 10,000 টাকা যদি এক জায়গায় বিনিয়োগ করেন আপনি প্রথম বন্ডে, প্রথম ব্যাংকে ধরে নিয়ে প্রথম ব্যাংকে 10,000 দিছি,
তো দ্বিতীয় ব্যাংকে কত হইব বলেন তো? 50 থেকে 10 বাদ দিয়ে দেবেন। দ্বিতীয় ব্যাংকে রাখবেন, ধরুন প্রথম ব্যাংকে 40,000 টাকা বিনিয়োগ করছি 50,000-এর মধ্যে, তো রইল কত? 40,000 রইল। তো রইল কেমনে বাইর করছি? মোট 50,000 থেকে যেটা বিনিয়োগ করে দিছি সেটা বাদ দিয়ে দিলে তো আমার দ্বিতীয় ব্যাংকের টাকাটা বেরিয়ে আসতেছে। আশা রাখি বুঝতে পারছেন। প্রথম ব্যাংকে বন্ড না ধরে ব্যাংক ধরি, প্রথম ব্যাংকে ধরে নেন আপনি 10,000 টাকা দিচ্ছেন, 50,000-এর মধ্যে 10,000 দিয়ে দিলেন, থাকলো কত? 40। বাকি 40,000 টাকা আরেকটা ব্যাংকে রাখলেন। তো 40,000 ব্যয় করছেন কীভাবে? 50,000 থেকে এই টাকাটা বাদ দিয়ে বের করছেন। এটাই করছি আমরা। প্রথম ব্যাংকে যদি X টাকা রাখি, দ্বিতীয় ব্যাংকে 50,000 থেকে X টাকা বাদ দিয়ে রাখতে হবে। যে 50 থেকে 10,000 যেভাবে বাদ দিচ্ছি। এখন বিনিয়োগের ম্যাট্রিক্স X 50,000 মাইনাস X, ম্যাট্রিক্স সাজাইছি দুইটা, এটা A এটা B, এভাবে ম্যাট্রিক্স সাজাই নিচ্ছি। এবং সুদের ম্যাট্রিক্স একটা যদি এরকম বানাই, আরেকটা কি এরকম লম্বা বানাতে হবে। সুদ বলছে 5% সুদ, 6% সুদ। আমরা জানি ফিনান্সের ভাষায় 5% সুদ মানে 0.5, 0.6। একটাকে যদি এভাবে বানাই, আরেকটাকে এভাবে বানাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনি যদি ব্যাংকে 10,000 টাকা রাখেন, 5% যদি সুদ দেয়, তাহলে আসবে হলো 500 টাকা, নাকি? 5% সুদ দিলে 500 টাকা আসে। আর সহজ দিই, 100 টাকা ব্যাংকে রাখছে, 5% সুদ দিব বলছে, 5 টাকা আইছে। কীভাবে বুঝছেন? বিনিয়োগের সাথে সুদের হার গুণ করছেন, তাই মুনাফার টাকাটা আপনার সুদের পরিমাণটা বেরিয়ে আসছে। অর্থাৎ আসল 100 টাকা দিচ্ছেন, 5% সুদ পাবেন, আসলের সাথে সুদ গুণ করছেন, সুদের পরিমাণটা বেরিয়ে আসছে। তাহলে সুদ যদি বের করতে হয়, আসল গুণ সুদের হার, আমরা জানি সুদ সমান সুদের আসল। সুদের পরিমাণ প্রশ্নে দিয়ে দিছে যে মোট সুদ পাইছেন আপনি 2780 টাকা। আসল বিনিয়োগ বা আসল কত আছে? X 5,000 মাইনাস X। সুদের হার দুইটা ম্যাট্রিক্সে গুণের কাজ করতে হবে। গুণের কাজ করতে হলে এই দুইটার সাথে গুণ, অর্থাৎ X এর সাথে গুণ করব এটা, এটার সাথে গুণ করব এটা। প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ করতেছি, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা গুণ করতেছি, এটার সাথে এটা। গুণের কাজ করে ফেললাম। এখন ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিচ্ছি। স্যার 0106টাকে যদি আমরা 50,000 মাইনাস x এর পরে লিখি তাহলে হবে? হ্যাঁ হবে, পিছনে লিখলে হবে। এখন এইটারে 50,000 দিয়ে গুণ করলাম, আসতে 3,000 টাকা। এটারে এটার সঙ্গে গুণ করলাম, ব্র্যাকেট উঠাই দিলে সবার সাথে সবার গুণ হবে। এখন এই 3,000-কে আমি এই এক্সগুলোকে আমি বাম পাশে নিয়ে আসি, উপরে লিখি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সগুলোকে আমি বাম পাশে নিয়ে আসতেছি, 0.051 এটা এই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 5x যেটা, এটাকে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। 3,000 তো এই পারে ঠিক আছে, কিন্তু 2780 যদি এই পারে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, সাইড চেঞ্জ করে ফেলব।
এখন এক্সটাকে আমি কমন নিচ্ছি, $3000 থেকে 2780 বাদ দিলাম, 220 টাকা থাকে। এখন এক্সটাকে রেখে এই জিনিসটা ওই পারে পাঠাই দিচ্ছি, 0.06 থেকে 0.05 বাদ দিলে থাকে এটা, এটাতে ভাগ দিলে আসে 22,000 টাকা। আপনি প্রথম ব্যাংকে বা বন্ডে 22,000 টাকা যদি বিনিয়োগ করে থাকেন, সুতরাং দ্বিতীয় বন্ডে 50,000 থেকে 22,000 বাদ দিবেন, 28,000 টাকা বিনিয়োগ করে দিচ্ছি। অঙ্ক আমাদের শেষ, ডাকের অঙ্ক আমরা করে ফেললাম। আশা রাখি বুঝতে পারছেন। কোয়েশ্চেন থাকলে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন।